আসসালামু আলাইকুম। নীলাঞ্জনা চম্পা পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি, সেটা হলো যে আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন, নতুন শিক্ষামন্ত্রী বলেছেন যে স্মরণশক্তিকে মেধা বলে চালিয়ে যাওয়া যাবে না। স্মরণশক্তিকে মেধা বলে চালিয়ে দেওয়া যাবে না, বা স্মরণশক্তিকে মেধা বলে চালিয়ে দেওয়ার মানসিকতা থেকে সরে আসতে হবে। তো এখন যদি আমি তাকে প্রশ্ন করি যে স্যার আপনার নাম কি, সে কি এক এক সময় তার এক একটা নাম বলবে, নাকি একটা নাম বলবে? যদি আমার নিজের নামটা আমার নিজের মনে না থাকে, তাহলে কি আমি মেধাবী হব? কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের শিক্ষামন্ত্রীর নাম কি, তাহলে আমি কি এক এক সময় এক একটা নাম বলবো, নাকি তার নামটাই বলবো? কেউ যদি জিজ্ঞেস করে তুমি কোন ক্লাসে পড়ো, তাহলে কি আমি আমার সেই ক্লাসের নামটা বলবো, বা কোন ভার্সিটিতে, বা আমার এখন হয়তো ক্লাসের বয়স নাই, বা আমি হয়তো হতে পারে শিক্ষার্থীর কোনো বয়স নাই, ইচ্ছে করলে আমি তখন ফাইভে পড়তে পারি, তাই না? তো সেই যেখানে পড়ছি সেটার নাম বলতে হবে। তোমার প্রতিষ্ঠানের নাম কি, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি বিশ্ববিদ্যালয়ের নাম তো বলতে হবে, বা স্কুলে পড়ি নাম তো বলতে হবে। তার মানে স্মরণ শক্তিকে মেধা বলে চালিয়ে দেওয়া যাবে না। তার মানে আমার তো কিছুই মনে থাকবে না। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে, আচ্ছা সামান্য বীজগণিতের প্রথম সূত্রটা যেটা আমরা সবসময় মনে রাখি, হয়তো জানেন সবাই, a² + 2ab, বলে পর বললাম মনে নাই। তো সবাই বললো কেন তোমার মনে নাই? বললাম শিক্ষামন্ত্রী বলেছে যে স্মরণশক্তিকে মেধা বলে চালিয়ে দেওয়া যাবে না। তার মানে কি আমি এই সূত্রটা কি আমি নতুন করে নিজের মতো করে বানাবো, এক এক সময় এক এক রকম? কারণ আমার মেধাবী হবো আমি? এখনকার শিক্ষার্থী যারা আছে তাদেরকে প্রশ্ন করলে তারা পারে কি কী কী শিখছি স্কুলে? রান্না শিখছি, নাচ গান শিখছি, আর কাগজ দিয়ে এটা সেটা বানানো শিখছি, মাটির হাঁড়ি পাতিল বানানো শিখছি। তাহলে এই বিশ্বায়নের এই যুগে এগুলি কোন কাজে লাগবে? তাহলে এটা কি মেধা? তার কাছে আমার প্রশ্ন, শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এটাই কি মেধা? কাগজ দিয়ে খেলনা বানানো, নৌকা বানানো, কাগজ দিয়ে এটা সেটা বানানো, বইয়ের ছবি দেখে দেখে কাগজ দিয়ে কপি করে বানানো, এটা কি মুখস্থ না? এটা দেখে দেখে কপি করা না? নাচ গান এগুলি কি মেধা? বয়স্ক ওরাও নাচছে, টিচার নাচছে, স্টুডেন্ট নাচছে, এগুলি নাচানাচি, এগুলি কি মেধা? রান্না হচ্ছে আলু ভর্তা খাওয়া, তারপরে এগুলো কি মেধা? আচ্ছা ভাবেন আলু ভর্তাই বানাবো, কারণ আলু ভর্তা কী কী লাগে? পেঁয়াজ লাগে, শুকনো মরিচ লাগে বা কাঁচা মরিচ লাগে, একটু ধনিয়া পাতাও লাগে, আর যদি চাই আমরা একটু সরষের তেল লাগে, লবণ লাগে। এখন যদি একজন মানুষের স্মরণশক্তি নাই থাকলো, এই কী কী জিনিস লাগে এগুলো যদি মনেই না রাখলো, তাহলে সে আলু ভর্তাটা বানাবে কীভাবে? কখনো মাংসের মশলা দিয়ে আলু ভর্তা বানাবে? কখনো চায়ে ঢেলে দেবে, আলু ভর্তা হয়ে যাবে? তখন সৃজনশীলতা বলেছেন, সৃজনশীলতা আনতে হবে। তো সৃজনশীলতা মানে কি? আমি একটা অঙ্ককে কত রকম করতে পারি, একটা বীজগণিতের মানে আমি একা বীজগণিতের সূত্র কতগুলো মনে রাখতে পারি। একজন ডাক্তার যদি তার ওষুধের নামগুলি মনে না রাখে, কোন অসুখ হলে কোন ওষুধটা দিতে হবে, বা কোন জায়গায় অপারেশন হলে কোন কোন ট্রিটমেন্ট করলে এই অপারেশনটা সাকসেস হবে, এটা যদি সে মনে না রাখে, তাহলে সে ডাক্তার কীভাবে হবে? একজন ইঞ্জিনিয়ার কোথায় কী সব যদি মনে না রাখে, সে কীভাবে ইঞ্জিনিয়ার হবে? মুখস্থ বিদ্যাকে মানে স্মরণশক্তিকে বিদ্যা বলে চালিয়ে দেওয়া যাবে না। তাহলে এই স্মরণশক্তি যদি নাই থাকে, একজন ডাক্তার যদি নাই বুঝে, এখন দেখেন এই বিনিময় কী হচ্ছে, বর্তমানে শিক্ষামন্ত্রী বলার আগেই হচ্ছে, মানে পড়ানোর আগেই হচ্ছে, মানুষ এতটা অমনোযোগী হচ্ছে, শিক্ষকরা খাতা না দেখেই নম্বর দিচ্ছে, কখনও ফেসবুক চালাচ্ছে আর নাম্বার দিয়ে যাচ্ছে, কখনও খাতা নম্বর না দিয়ে মেন খাতায় নম্বর তুলে ফেলছে। হ্যাঁ, ঢাকা ভার্সিটির কয়েকজন শিক্ষক আছে, আমি নাম বলতে পারবো, ভয় পাই না। তো তারা টুকটুক করে প্রতিদিন ভার্সিটিতে আসে, ব্যাগ একটা কাঁধে নিয়ে। না আসতে তাদের ভালো লাগে না, ডেলি ক্লাস হয় না কেন, এটার জন্য তাদের খুব, প্রতিদিন তারা আসবে, ঘুরবে ফিরবে, সংসার নাই, চিন্তাও নাই, স্বামীও নাই ঘরে, ভার্সিটিতে আসতে তাদের ভালো লাগে। বাচ্চারা যেভাবে পারো, মরে পারো, বেঁচে পারো, আসো, আমি কিচ্ছু পড়াবো না, কম্পিউটার দমক টমক দিয়ে পাঠাই দেয়, বাচ্চাদের কিছু বলতেও দেয় না। তারা কী করে, ওই বাচ্চারাদের খাতা নিয়ে যায় দেখার জন্য, প্রেজেন্টেশন দেওয়ার জন্য বাচ্চারা কী করে, ঢাকা ভার্সিটির ওরা করে, ফটোকপি করে নিয়ে আসে, ফটোকপি করে ম্যাডামকে জমা দেয়, ম্যাডাম আমার প্রেজেন্টেশন। সে বাসায় গিয়ে দেখেও না, খাতা হারাই গেছে, আবার দাও। আমি কেমনি হারাইছি আমি জানি না, আমি কীভাবে হারাই গেছে জানি না, আবার খাতা জমা দাও, আবার তারা ফটোকপি করে আবার জমা দেয়। এই টাকা কি তা কারো বাপের? তার বাপের?
এই যে বাচ্চারা যাচ্ছে কষ্ট করে বানাচ্ছে, আবার যা ফটোকপি করে জমাচ্ছে, এই ফটোকপি বারবার ফটোকপি করার টাকাটা কি টিচারের বাবা দেয়? তো বর্তমানে এই যে অবহেলা, শিক্ষকদের অবহেলার কারণে স্টুডেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। এমনি মানুষ খাতা দেখে না, ভালো করে পড়ায় না, ক্লাসের শিক্ষকরা মনোযোগী না, সব দিকে অবহেলা চলছে। এখন যদি আবার তাদের ঢেলে দেওয়া হচ্ছে যে মুখস্থ বিদ্যা দরকার নেই, তাহলে তারা কিছুই করবে না। তার মানে পড়ালেখা কোথায় হবে, কখন হবে, কে করাবে পড়ালেখা? আমাদের শিক্ষকরা যদি মনোযোগী না হয় তাহলে তো স্টুডেন্ট ভালো পড়ে না। আর স্টুডেন্ট তো এখন আরও খারাপ। শিক্ষকরা তো দায়িত্ব পালনের ভয়ে, চাকরির ভয়ে মাঝে মাঝে একটু মনোযোগ দেয়, স্টুডেন্ট আরও খারাপ, তাদের চিন্তাই নেই। তাদের চিন্তা শুধু ভালো রেজাল্ট করতে হবে। মা বাবা বলছে যেভাবে পারি করবো, শিক্ষকদের যেভাবে পারি ম্যানেজ করব, এবং না পড়ে কোনো রকম চুরি করে করে এসে স্কুলে প্রেজেন্ট দেয়। আমি অনেক স্কুলকে দেখেছি বাচ্চারা সব ফেল, কিন্তু টিচাররা নম্বর দিয়ে পাশ করাই দেয়, সব নম্বর ভালো রেজাল্ট করাই দেয়। মানুষকে বলতে হবে যে আমার স্কুল অলরাউন্ডার, আমার স্কুল সব পাস, আমার স্কুল সব A+। তো বর্তমানে এই দুর্নীতি চলছে চারিদিকে। যখন দুর্নীতি চলছে, তখন যখন শিক্ষা ব্যবস্থা এমন হলো, তখন কী করছে, এটার মধ্যে আরও ডুবে যাচ্ছে, সবাই আরও মনোযোগী হয়ে যাচ্ছে। তার শিক্ষকরা এমনি অজুহাত খুঁজে পায় না, আরও অজুহাত খুঁজে পেয়েছে, করাই তো নাই তোমাদের বই, কী করাবো, আরে এইভাবে দিচ্ছে আমরা বুঝি না, আরে ওভাবে দিচ্ছে ওভাবে না, আরে এইভাবেই করো, নাম্বার পাইলেই হয়েছে। মোট কথা পরীক্ষা শেষে একটা সার্টিফিকেট পাইলেই হয়েছে যে তুমি শিক্ষিত। সেই শেখাতে দিয়ে কোথাও কেউ জব দেবো, কেউ কাজ দেবে, কেউ চাকরি দেবে না। যার কারণে বেকারত্বের সংখ্যা বাড়ছে। অনেক জায়গায় সিট খালি থাকা সত্ত্বেও, জায়গা খালি থাকা সত্ত্বেও চাকরির ইন্টারভিউতে টিকছে না, কারণ মানুষ পড়েই না। বই পড়া থেকে মানুষ এমনি দূরে সরে গেছে, ফেসবুক পেয়ে টেক্সট বুক ভুলে গেছে। ফেসবুক পাওয়ার পর সবাই টেক্সট বুক ভুলে গেছে, বই আর কেউ পড়ে না, সবাই ফেসবুক পড়ে এখন। ছোট বড় সবাই সারাক্ষণ ফেসবুকে। তাদের এদিকে কীভাবে টেনে আনা যায় সেই চিন্তা না করে আমরা কী করলাম, তাদেরকে আরও দূরে সরিয়ে দিলাম যে হ্যাঁ এখন পড়াই নেই। তো শিক্ষামন্ত্রীর এই কথাটা আমি খুব খুব খারাপ লেগেছে আমার। আমি মুখ্যমন্ত্রী, আমি মুখ্য না। তো আমি শিক্ষামন্ত্রীর এই কথাটায় আপত্তি জানালাম যে স্মরণশক্তিকে মেধা বলে চালিয়ে দেওয়া যাবে। শিক্ষামন্ত্রীকে আমি বলতে চাই, স্মরণশক্তি যদি আপনার না থাকে তাহলে তো আপনি নিজের নামই ভুলে যাবেন। স্মরণশক্তি যদি না থাকে, আপনি যে শিক্ষামন্ত্রী সেটাই তো ভুলে যাবেন। আপনি এক এক সময় এক এক মন্ত্রী বলবেন, তো মানুষ আপনাকে পাগল বলবে। তো সবাই মিলে আমরা প্রতিবাদ করছি যতটুকু যে পারছি, যে হ্যাঁ এই শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য পর্যাপ্ত না। তো আমরা আশা করি 2025 যেন আমাদের জন্য ভালো আসে, 2025-এর শিক্ষা ব্যবস্থা যেন ভালো হয়। এখনকার বাচ্চারা পড়তে চায় না, একদম পড়তে চায় না, তারা সারাক্ষণ ফেসবুক ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করে। মা বাবাও সারাদিন ফেসবুকে থাকে, শিক্ষকরাও ফেসবুকে থাকে, মানে তে পড়বে কে, পড়াবে কে, আর দেখবে কে। এটা নিয়ে আমার ঘোর আপত্তি। যদি পারেন শিক্ষকদের, মা বাবার, শিক্ষার্থীদের ফেসবুক চালানো বন্ধ করে দেন, ফেসবুক লাগলে বন্ধ করে দেন, ফেসবুক ইউটিউব কিছু সময়ের জন্য দেন, যে প্রতিদিন কম হলে 1 ঘন্টা চালাতে পারবে, 2 ঘন্টা চালাতে পারবে। আর বিশেষ কারণ ছাড়া কোনো ফেসবুকে হাবিজাবি লেখা যাবে না। ফেসবুকে রেস্ট্রিকশন দিয়ে দেন যে এইসব ভিডিও দেওয়া যাবে না, এইসব কথা বলা যাবে না। এখন দেখা যায় অল ওভার সবাই হাবিজাবি ভিডিও নিয়ে, মানে কোনো কাজ নাই তাও ভিডিও করছে, ছাড়ছে। এগুলিতে রেস্ট্রিকশন দেন, দেখেন মানুষ গুছিয়ে আসবে। অনেক দেশে আছে ফেসবুক চালায় না, অনুমতি দেয় না, বা এই বয়সটা পর্যন্ত অনুমতি দেয় না, সেগুলির ব্যবস্থা করে। কিন্তু স্মরণশক্তিকে মেধা বলা যাবে না, এটাই আমার একদম 100% আপত্তি। এটা বলতে পারেন যে স্মরণশক্তির সাথে সৃজনশীলতা থাকতে হবে, তবেই আসল মেধা হবে। বা শুধু স্মরণশক্তিকে মেধা বলা যাবে না, সেটাও বলতে পারেন। কিন্তু ওই একদম বলে গেলেন যে স্মরণশক্তিকে মেধা বলে চালিয়ে দেওয়া থেকে বিরতি হবে, এটা কোনো কথাই না। স্মরণশক্তি একটা মানুষের লাগবেই। এখন দেখেন অপারেশন করতে যায়, ঠ্যাং কেটে দেয়, গলা। বাচ্চা অপারেশন করতে যায়, জরায়ু কেটে দেয়, বাচ্চা অপারেশন করতে যায়, খাদ্যনালী কেটে দেয়, যা মন চায় তাই ডাক্তাররা করছে। এখন মানুষ চিকিৎসার জন্য, ভালো মানুষটা হাসপাতালে যায়, মরা হয়ে বের হয়ে আসে। মুসলমানের জন্য যায়, বাচ্চা মারা যায়, মানে চারিদিকে শুধু মারা যাচ্ছে মানুষ। এই সুচিকিৎসা হচ্ছে না, কুচিকিৎসা হচ্ছে। আর এখন যে নাচ গানের যুগ বানিয়ে দিলেন, এখন কী করবে, আরও কুচিকিৎসা। আর একটা বাচ্চা 10 পর্যন্ত কিচ্ছু পাইল না, সায়েন্সের কিচ্ছু পাইল না, সে হঠাৎ করে ইন্টারে গিয়ে সায়েন্সের সাবজেক্টগুলি পড়বে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়বে, এটা তার জন্য অনেক টাফ হয়ে যাবে। তো আগের শিক্ষা ব্যবস্থা থাক, আগের শিক্ষা ব্যবস্থাটা থাক, আমরা এটা চাই। নতুন দরকার নেই, সৃজনশীলতা ছিল ওটাই থাকুক।
ওভাবে করুক, তাও কিছুটা হবে, নিজেরা একটু আবিষ্কার করতে পারবে। সেই সৃজনশীলতায় আমরা আরও দক্ষ চাই, আরও নতুন নতুন করে বানানো চাই। একজন টিচার দিবে যে আমি এই অঙ্কটাকে আরও নতুন করে কীভাবে কে বানাতে পারো, আচ্ছা তুমি তোমাকে নিয়ে এরকম একটা অঙ্ক বানাও, তুমি নিজে বানাতে পারো কিনা সেটা দেখো, সেটা ওভাবে আসতে পারে। আমি সময় পেলে আমি একটা ভিডিও দিব যে একজন শিক্ষার্থী চাইলে নতুন করে নিজের মতো করে অঙ্কটা তৈরি করতে পারে, নিজের মতো করে ইংলিশে একটা প্যাসেজ লিখতে পারে, নিজের মতো করে একটা কবিতা লিখতে পারে বাংলা, নিজের মতো করে একটা প্যাসেজ লিখতে পারে, নিজের মতো করে একটা রচনা লিখতে পারে। মানে ওই যে সৃজনশীলতা, এটাকে আমি বিশ্বাস করি, এটা হলো সৃজনশীলতা। সৃজনশীলতা এই না যে আমি ক্লাসে বসে টিচারদের সামনে নাচলাম, গান গাইলাম, তবলা বাজাইলাম। আর ওগুলোর জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান আছে, শেখার জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান আছে। আমার বাচ্চা সারাক্ষণ পড়ালেখার ফাঁকে আমি কোথাও নাচে ভর্তি করবো, কোথাও গানে ভর্তি করবো, করবে ওটা সমস্যা নেই, কিন্তু এই স্কুলে দরকারই নেই। এখন দেখেন রাস্তায় ঘাটে যেখানে যায় বুড়া সব নাচে। সেদিন দেখলাম কী বলে ওটাকে, একটা মহিলা কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, ওখানে মেয়েরা হিজাব পরে নাচছে। কী সব গানে তারা নাচছে, এই হিজাবের মানে কি? বড় বড় মেয়েরা মায়ের বয়সী, তারা এখন নানি বা মায়ের বয়সী, তারা যদি এখন রাস্তায় দাঁড়িয়ে এইসব গানে নাচে, তাহলে এটা কি সৃজনশীলতা হলো? এমনিই বাচ্চারা সারাদিন নাচে ইউটিউব দেখে, ফেসবুক দেখে, আরও যদি বই দিয়ে দেন তার মানে ওরা আরও নাচবে। আর এই ছেলে মেয়ের সম্পর্ক, ছেলে মেয়ের কোন বয়সে কী হয়, এগুলোর জন্য আলাদা আলাদা বই আছে, মা বাবা গুরুজন বোঝাবে, এগুলি বইয়ে দরকার না। এখন বাচ্চাদের লজ্জা ভেঙে গেছে, বাচ্চারা এটাকে মাইন্ড করে না। এখন দেখেন সব অবৈধ সম্পর্ক, ছোটো ছোটো বাচ্চারা প্রেম করছে, ছেলে মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকছে। এখন বিয়েতে করাতে যাবেন কাউকে, সে ইউজড হওয়া। কোনো মেয়েকে বিয়ে করতে আনবেন, সে 4-5টা প্রেম করে আসে, সে অনেক পুরুষের সাথে সম্পর্ক করে আসে, স্যারদের সাথে, প্রাইভেট স্যারদের সাথে, ক্লাসমেটদের সাথে। আবার 6-7-এর বাচ্চারাও এখন প্রেম বোঝে, ক্লাস 3-এর বাচ্চাও এখন প্রেম বোঝে, কারণ ওই সারাদিন বইয়ে ওগুলো দেখার পর ওদের আগ্রহ আরও বেড়ে যায়, কিউরিয়াসিটি আরও বেড়ে যায়, বই কী আছে, আচ্ছা এটা কেমন, এটা কেমন, এটা কেমন। তো এইগুলি যদি আমরা একবারে না বলে না গোড়া থেকে যদি আমরা ব্যানিশ হয়ে যাই, তো মানসিকতা পরবর্তীতে কী হবে? একটা ছোট্ট মেয়ে যে ছোটোবেলায় সব শরীরে সব কিছু বুঝে যায়, ছেলে মেয়ের সম্পর্কটা বুঝে যায়, কীভাবে বন্ধু হওয়া, অমুক তমুক, এগুলো যদি সব বুঝে যায়, ওর ভিতরে বড় হলে অন্যদিকে আর মন থাকবে না, ওর মনটা থাকবে এইদিকে। কারণ আমরা মানুষ তো, শয়তানে আমাদের সারাদিন লাড়ে, তো শয়তানে সারাদিন যাদের লাড়ে বা নাড়ে, তো আমরা তো ভালো কাজে যাব না, মন্দ কাজে আমরা বেশি থাকবো। আর মন্দ কাজের বইটাই যদি আমি দিয়ে দিলাম, এই যে না মন্দ কাজের বইটা এই বইয়েই আছে, তো ওরা তো ওইটাই খুঁজে খুঁজে করবে যে কী নিয়ে, এটা কী লেখা, এটা নিয়ে হাসাহাসি করে বাচ্চারা, ক্লাসে অন্য কিছুতে মনোযোগ দিতে পারে না। তো আশা করি সবাই বুঝবেন যারা শিক্ষা ব্যবস্থায় আছেন। আমরা মূর্খ সূক্ষ্ম মানুষ, একটু চেষ্টা করছি মাতবরি করার, বলার, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন।